আমি মায়ের ভয়ে সবকিছু মেনে নেই। কিছুই বলি না ওনাকে। এরপর থেকে উনি যা বলে আমি তাই করতে থাকি। উনি উঠতে বললে উঠি, বসতে বললে বসি। তবে এভাবে কি একটা মানুষকে সুখী বলা যায়? আমার পরিবারের লোককে বললে তারা বলতো আমি নাকি অনেক সুখী। আর অনেক সুখে আছি দেখেই আমাকে নাকি ভূতে পেয়েছে। ওই যে বলে না সুখে থাকলে ভূতে কিলা? পরিবারের আপন মানুষ যদি এই ধরনের কথা বলে তাহলে কার কাছে গিয়ে বলবো নিজের কষ্টের কথা? তো তার সাথে যখন থাকতে হবে তাই ভাবলাম তাকে নিয়ে আলাদাভাবে আমি কিছু কথা বলবো। একদিন তাকে ডেকে নিয়ে আলাদাভাবে বসলাম। বললাম, "দেখেন আমাদের দুজনেরই যেহেতু একসাথে সংসার করতে হবে, কেউই কাউকে ছাড়তে পারবো না। তাহলে এভাবে ঝগড়াঝাটি মারামারি করে সংসার করার চাইতে ভালো না দুজনে মিলমিশ ভাবে সংসার করি? আপনি আমাকে একটু ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। তাহলেই তো আমাদের সংসারটা সুখের হয়ে উঠবে। আর বাবুনি মেহেদীকে তো আমি ভালোবাসি। ওরা তো আমার বোনের ছেলে, ওরা তো আমার পর না।" তখন উনি বলে উঠলেন, "তোমাকে আবার কিভাবে ভালোবাসবো? ভালো যতটুক বাসার ততটুক তো বাসি। ভাত কাপড় দেই, তোমার যা লাগবে তা কিনে দেই, ভরণ-পোষণ দেই। আর কি দিব আমি তোমাকে? তোমাকে তো সমস্ত রকম সুখ শান্তিই দিয়েছি। আর কি দরকার আছে? বউয়ের পরিচয় দিয়েছি। তাহলে আর কি দরকার? আর তাছাড়া তোমার তো আমার সঙ্গ ভালো লাগে না। তোমার ভালো লাগে বাহিরের মানুষের সঙ্গ।" আমি বললাম একভাবে, তিনি কথাগুলো নিয়ে গেলেন আরেকভাবে। ভাত কাপড় দিলেই নাকি সুখে থাকা হয়, ভাত কাপড় দিলেই নাকি স্বামী হওয়া যায়। এটা হলো উনার কথা। আবার বলে ফেললেন, "তুমি কখনো তোমার বড় বোন নীলুর মতো হতে পারবে না। তাই তোমাকে কিভাবে ভালোবাসবো এটা আমার জানা নেই।" আমি আর কিছু বললাম না। কারণ কারো কাছেই কিছু বলে আমি জায়গা পাচ্ছি না। তো কার কাছে কি বলবো? এরপরে এভাবেই সংসার করতে লাগলাম। নেই ভালোবাসা, নেই কোনো অনুভূতি, নেই কোনো আনন্দ, নেই কোনো সুখ, আবার নেই কোনো দুঃখ। এভাবেই চলছিল আমার জীবনটা। পরিবারকেও কয়েকবার বলেছি। সবাই আমার দিকেই আঙুল তোলে। তাই চুপচাপ এভাবে সংসার করতে লাগলাম। আস্তে, আস্তে আমি সবাই বলতো যে আমি নাকি আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছি। কিন্তু আমার এই সৌন্দর্য উনার চোখে পড়তো না। উনি শুধু উনার ইচ্ছাটাই মেটাতেন। তাছাড়া আর কিছুই না। আমাদের সম্পর্কটাই এমন ছিল। একদিন আমি উনাকে বলি যে, "দেখেন এভাবে যান্ত্রিকভাবে সংসার করা যায় না। আপনি যদি এমন করেন, আমি যদি কারো সাথে পরকীয়া করি।" উনি আমাকে খাট থেকে একটা লাথি মেরে ফেলে দিয়ে বললেন, "পরকীয়া করবি কেন? হ্যাঁ, পরকীয়াই তো করবি। তোদের মতো মেয়েরা তো এমনই পারে। বলেছিলাম না তুই কোনোদিন নীলুর মতো হতে পারবি না?" এরপর থেকে উনি আলাদা ঘুমানো শুরু করলেন। মেহেদী বড় হয়ে গিয়েছিল। মেহেদীকে আলাদা শুতে দিতাম। মেয়েদের সাথে গিয়ে শুতো। এই তো এইভাবে চলে গেল আমাদের বিবাহিত লাইফে ৪ বছর। আমি আর কখনো পাগলামি করিনি। মারলেও কথা বলতাম না, কাউকে নালিশও করতাম না। এই তো এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ একসময় উনি আস্তে, আস্তে কেমন যেন অসুস্থ হয়ে পড়লেন। তেমন খাওয়া-দাওয়া করতে পারতেন না। উনার প্রস্রাব পায়খানা করতে সমস্যা হতো। বিভিন্ন ধরনের symptom দেখা দিল। হাতে পায়ে পানি জমে গেছে, হাত-পা ফুলে গেছে স্বাভাবিকের চাইতে। তো উনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, উনার একটা কিডনি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে এবং আরেকটা কিডনি 15% ভালো আছে। এই ব্যথাটা উনার অনেক আগে থেকেই হতো। কিন্তু কখনো এভাবে গুরুত্ব দিয়ে ডাক্তার দেখায়নি। ডিসপেন্সারি থেকে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ কিনে খেতেন। আসলে শিক্ষিত মানুষ হয়েও এদিকে উনার কোনো নজর ছিল না। এরপরে ডাক্তার বললেন ইমার্জেন্সি কিডনি দিতে হবে। ইমার্জেন্সি কিডনি দিতে না পারলে উনার জীবন সংকটের মুখে আছে। এরপর আমার ভাই অনেক খোঁজাখুঁজি করলো, বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগালো। কিডনি ম্যাচ করে না কারো সাথে। যে দিতে চায় তার সাথে কিডনি ম্যাচ করে না। আবার অনেকেই আছে দিতে চায় না। তখন ভাবি এত এত গরিব মানুষ আছে যারা এক ওয়াক্ত খাওয়ার জন্য রাস্তায় বসে থাকে। তারপরেও কিডনির কত মূল্য অথবা জীবনের কত মূল্য তারা একটা কিডনি দিতে রাজি নয়। আমরা সেখানে ১০ লাখ টাকা দিতে চেয়েছি তারপরেও না। এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা লোকের সাথে উনার কিডনি ম্যাচ করলো। উনার পরিবারকে আমরা আগে থেকেই ২ লাখ টাকা দিয়ে দেই এবং উনাকে যখন ভারতে নিয়ে যাব অপারেশনের আগের দিন যে কিডনি দিবে কিডনি ডোনার তার পরিবারকে আরো ৮ লাখ টাকা আমরা বুঝিয়ে দেব। এরপর আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হই। বাচ্চাদেরকে আমার ভাবির কাছে রেখে আমরা ভারতে যাই। আমি সারাদিন হাসপাতালে উনার বেডের পাশে বসে থাকতাম, মাথায় হাত বুলিয়ে দিতাম। যতটুকু পারতাম সেবা যত্ন করতাম।
আসলে এই গত 4 বছরে ওনার প্রতি আমার ভীষণ মায়া জন্মে গেছে। যদিও উনি আমাকে ভালোবাসেন না, এটা জানা সত্ত্বেও। এরপর ওই কিডনি ডোনার অপারেশনের আগের দিন পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েছে। আমরা জানতাম উনার কাছে কোনো টাকা নেই এখান থেকে বাংলাদেশে যাওয়ার মতো। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু উনাকে পাইনি। এদিকে ডাক্তার বলে 7 দিনের মধ্যে কিডনি দিতে না পারলে আমার হাসব্যান্ড একদম মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবেন। ওনাদের আর কিছু করার থাকবে না। তখন আমার মাথা ঠিক ছিল না। আমি শুধু ভাইয়াকে বলতে থাকি, ভাইয়া কিছু করো প্লিজ, কিছু করো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো হাজির হয়ে গিয়েছি আপনাদেরকে গল্প শোনাতে। আপার সংসার গল্পটির 3য় পর্ব শোনাচ্ছিলাম আজকে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম গল্প পেতে চোখ রাখুন ফ্লেভারস ফর লাইফ বাই লুবনাতে। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।